ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। চলে আসলাম তোমাদের লাস্ট অ্যাটাকের লাস্ট ক্লাসে, তাই না? লাস্ট অ্যাটাক এবং হচ্ছে লাস্ট ক্লাস। গ্রুপে তো পাচ্ছি না। গ্রুপে দিছো না? হ্যাঁ, পাইছি। ওকে, হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যাও। আমরা হচ্ছে আজকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়াবো। অধ্যায়টা হচ্ছে অধ্যায় 3 এবং হচ্ছে অধ্যায় 13। ঠিক আছে, অধ্যায় 3 এবং অধ্যায় 13। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে আমরা পড়বো বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অধ্যায় 3 এবং হচ্ছে অধ্যায় 13। ঠিক আছে, সবাইকে একটু মেনশন করে দাও। তানহা ইসলাম ওয়ালাইকুম আসসালাম। তানহা ইসলাম মেনশন করে দিছে। হেলাল হোসেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে আজকে আমরা অধ্যায় 3 দেখব এবং হচ্ছে অধ্যায় 13 দেখব। ওকে, তাহলে চলো আমরা দেরি না করি, বাকিরা চলে আসবে দ্রুত আশা করি। ওকে, সৌরজগৎ ও ভূমণ্ডল। আজকে প্রথম প্রশ্নটা কি? আজকের প্রথমটা হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। প্রথম অধ্যায়টা সৌরজগৎ ও ভূমণ্ডল, অধ্যায় 3। আচ্ছা আচ্ছা, এখানে যেটা হয়, তো এটা অ্যাকচুয়ালি আমরা উত্তরটা দেখব না, আমরা হচ্ছে উত্তরটা আগে চলে আসছে। মেবি কোনো একটা ভুল করছে আমাদের পিডিএফ যারা দিছে, তারা হচ্ছে ভুল করে ফেলছে একটু জায়গায়। ওকে, তাহলে দেখো, কোন স্থানের সময় সকাল 10টা হলে তার 20, আচ্ছা 20 না, এটা হবে 2 ডিগ্রি। হ্যাঁ, এটা হবে কত? 2 ডিগ্রি। তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমরা ভালো করে বুঝে নাও। কোন স্থানের সময় সকাল 10টা হলে তার 2 ডিগ্রি পশ্চিমের স্থানের সময় কত হবে? মনে করো এটা হচ্ছে একটা স্থান, এটা হচ্ছে একটা স্থান। তাহলে এই স্থানের সময় সময় যদি সকাল 10টা হয়, সময় 10টা হয়, তাহলে তার পশ্চিম, পশ্চিম কোনটা? আমরা জানি এটা হচ্ছে পশ্চিম। তাহলে তার 2 ডিগ্রি, মনে করো এটা হচ্ছে 2 ডিগ্রি পশ্চিম, পশ্চিমের স্থানের সময় কত হবে? তাইলে এখানে এটা যদি এখন বর্তমানে এইটা যদি 10টা বাজে, তাইলে এই 2 ডিগ্রি পশ্চিমে এই সময়টা কত হবে? 10টা 4 মিনিট, 10টা 8 মিনিট, 9টা 52 মিনিট, 9টা 58 মিনিট। দেখি কে কে অ্যান্সার করতে পারে। অ্যান্সার করে ফেলো দেখি। আচ্ছা দেখো, আমি বলে দেই, এই যে এই পাশে যদি আসে তাহলে হবে সরি মাইনাস। এই পাশে আসলে সেটা কি হবে? এই পাশে হবে মাইনাস, আর এই পাশে হবে প্লাস। এই পাশে গেলে সেটা হচ্ছে বাড়বে, এই পাশে গেলে সেটা হচ্ছে বাড়বে। আর এই পাশে যদি পশ্চিমে বলে তাইলে হচ্ছে কমবে, আর যদি তোমার এই পাশে বলে তাইলে হচ্ছে বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ব। ঠিক আছে, পশ্চিমের স্থানীয় সময়। আচ্ছা, সকাল 10টা হলে কোন স্থানের সময় সকাল 10টা হলে তার পশ্চিমের স্থানটা হচ্ছে কি হবে? কমবে, আর পূর্বের পাশে হচ্ছে বাড়বে। তাহলে দেখো, এই যে বলছে, তাহলে 10টা যদি বাজে, আমরা জানি 1 ডিগ্রি সময়ের জন্য 4 মিনিট। 1 ডিগ্রি সময়ের জন্য কয় মিনিট? 4 মিনিট। তাহলে 2 ডিগ্রি সময়ের জন্য 4 × 2 = 8 মিনিট, তাই না? 8 মিনিট। তাহলে তুমি 10টা থেকে 8 মিনিট বিয়োগ দাও, 10টা থেকে 8 মিনিট বিয়োগ দিলে কত হবে? 9টা 52 মিনিট। 9টা 52 মিনিট, বুঝতে পারছো? ওকে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কোন স্থানের সময় সকাল 10টা হলে তার 2 ডিগ্রি পশ্চিম, মানে এখানে মাইনাস হবে 2 ডিগ্রি পশ্চিমে। তাহলে 1 ডিগ্রির জন্য 4 মিনিট, 2 ডিগ্রির জন্য 8 মিনিট, তাহলে কত হইলো? তাহলে হইলো 2 ডিগ্রির জন্য হচ্ছে 9টা 52 মিনিট হবে। বুঝতে পারছো? 9টা 52 মিনিট। ওকে, এবার আসো তারপরের কোশ্চেনটা আমরা হচ্ছে, আচ্ছা তোমরা হচ্ছে কেউ অ্যান্সার দেখবা না, যেহেতু একটু ভুল করে দিছে। ওকে, অ্যান্সার দেখবা না। হ্যাঁ,
ও সরি, আমি হচ্ছে এইভাবে এভাবে দিয়ে তারপর হচ্ছে এইভাবে, আচ্ছা তোমরা দেখেই ফেলবে আলটিমেটলি। আচ্ছা দেখো, এটা আমি করে দিচ্ছি। অমাবস্যা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে যেভাবে থাকে, আসলে অমাবস্যা তিথিতে চন্দ্র আর সূর্য পৃথিবীর একই পাশে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সূর্য, এটা হচ্ছে কি তোমার সূর্য। আর এই সূর্যকে কেন্দ্রবিত করে কে ঘুরে? এই সূর্যকে কেন্দ্রবিত করে ঘুরে হচ্ছে তোমার পৃথিবী, পৃথিবী। আর এই পৃথিবীকে আবার কেন্দ্রবিত করে ঘুরে কে? চন্দ্র। পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে হচ্ছে চন্দ্র। তাহলে চন্দ্র, সূর্য, পৃথিবী আসলে এগুলা কি হয়? এগুলা একই পাশে থাকে এই অমাবস্যা তিথিতে। অমাবস্যা তিথিতে এগুলা একই পাশে থাকে। চন্দ্র, সূর্য পৃথিবীর সাথে যেভাবে থাকে একই পাশে থাকে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, তোমরা অ্যান্সার দিছো। তারপরে আসো, তারপরের কোশ্চেনটা দেখো। তারপরের কোশ্চেনটা তোমরা কেউ দেখবা না। ঠিক আছে, কেউ দেখবে না কিন্তু, ঠিক আছে, কেউ দেখবে না। ওকে, কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মুখ্য জোয়ারের কত সময় পর সেখানে আবার মুখ্য জোয়ার হয়? তাহলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে মুখ্য জোয়ারের কত সময় পর সেখানে আবার মুখ্য জোয়ার হয়? আমরা জানি দিনে কয়বার হয়? দিনে দুইবার জোয়ার, মুখ্য দিনে দুইবার জোয়ার, দিনে দুইবার ভাটা হয়। তাহলে সেই হিসেবে এটা কত মিনিট হবে? নির্দিষ্ট সময় মুখ্য জোয়ারের কত সময় পর সেখানে আবার মুখ্য জোয়ার হবে? দেখি কে কে পারে এটা। কিউট বয় বলছে 3-এর ডি। আচ্ছা ঠিক আছে, 3-এর ডি বলছে। ওকে, তারপর আর কে আছে? আচ্ছা ঠিক আছে, তোমরা অ্যান্সার দাও। এটা হবে 3-এর ডি, 24 ঘন্টা 52 মিনিট। আচ্ছা যেহেতু একটু ভুল হয়ে গেছে সমস্যা নাই, আমরা তাহলে হচ্ছে এইভাবে অ্যান্সার দেখিয়ে আমি তোমাদের সলভ করে দিচ্ছি। ঠিক আছে, দেখো নিচের কোন গ্রহে গভীর বায়ুমণ্ডল রয়েছে? নিচের এই যে বৃহস্পতি আছে না, আমরা জানি বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতি কি সবচেয়ে বড় গ্রহ, এবং এই সবচেয়ে বড় গ্রহের মধ্যে হচ্ছে তোমার এই গভীর বায়ুমণ্ডল রয়েছে। সবচেয়ে বড় গ্রহে গভীর বায়ুমণ্ডল রয়েছে। ওকে, আচ্ছা এটা জানলা। তারপরে দেখো এখানে একটা উদ্দীপক দিছে, দেখো এই যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। মাসুম তার বন্ধুদের নিয়ে সমুদ্রে বেড়াতে যায়। সমুদ্রে নামতে চাইলে ভাটা থাকায় তাদের নামতে দেওয়া হয়নি। তারা জানতে পারে ওই দিন জোয়ার শুরু হয় সকাল 10টায়। ওই দিনটা ছিল পূর্ণিমা তিথি। তাহলে তাদের কখন সমুদ্রে নামা নিরাপদ হবে? তাদের কখন সমুদ্রে নামা নিরাপদ হবে? এখন সকাল 10টা যদি হয়, সকাল 10টা যদি হয়, তাইলে আমাকে বলো, তোমরা অ্যান্সারের দিকে তাকাও না, তোমরা আমাকে বলো যে পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা তিথিতে তাইলে কখন আসলে নামা ঠিক হবে? তাহলে সেক্ষেত্রে এই যে পরদিন সকাল 10টা 52 মিনিটে নামা ঠিক হবে। ঠিক আছে, সো এটা নিয়ে আর বিস্তারিত বলার কিছু নাই, এটা ক্যালকুলেশন করবা জাস্ট। ওকে, তারপরে আসো এই যে এইটা দেখো, উল্লিখিত দিনে কি হবে? এই যে তোমার হচ্ছে এই পূর্ণিমা তিথিতে আসলে কি হবে? জোয়ারের তীব্রতা স্বাভাবিকের তুলনায় বেশি হবে। তারপর হচ্ছে তোমার চন্দ্র সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করবে। ভাটায় পরিমাণ বেশি নিচে নেমে যাবে। তাহলে এটা যেটা হবে, এটা হচ্ছে তোমার দেখো জোয়ারের তীব্রতা স্বাভাবিকের তুলনায় বেশি হবে, কারণ ওই দিন অনেক বেশি জোয়ার হয়। ওই দিন আসলে জোয়ারের পরিমাণ অনেক বেশি থাকে, এবং জোয়ার যেদিন বেশি হয় সেদিন ভাটাও কিন্তু বেশি হবে। ভাটাও কিন্তু বেশি হবে। তাহলে সেক্ষেত্রে ভাটায় পানি বেশি নিচে নেমে যাবে। মানে এই যে সকাল 10টা বাজে তাদেরকে কেন সমুদ্রে গোসল করতে বারণ করছিল? কারণ সেখানে অনেক বেশি ভাটা ছিল, এই জন্য। ঠিক আছে, এবং সেদিন জোয়ার হয়েছিল সকাল 10টা বাজে। তাইলে পরের দিন সেটা হবে। তাইলে যেটা হবে, জোয়ারের তীব্রতা স্বাভাবিকের তুলনায় বেশি হবে, বেশি পানি থাকবে, আর ভাটায় যখন হবে তখন বেশি পানি নেমে যাবে। ঠিক আছে, এটাই। ওকে, তারপর এই যে এই চিহ্নটা দেখো, এটা দেখো, এটা হচ্ছে সূর্য, এবং সূর্যের পাশে দুইটা পৃথিবী দেখাইছে। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ঠিক আছে, বিতে আছে 23 সেপ্টেম্বর আর এ আছে 21 জুন। এখানে আর কি দিয়ে বুঝাইছে, দুইটা পৃথিবীর দুইটা সময় বুঝাইছে, একটা হচ্ছে 21 জুন আর একটা হচ্ছে 23 সেপ্টেম্বর। ঠিক আছে, তাহলে আমরা এবার প্রশ্নটা দেখি। ওকে, প্রশ্নটা হচ্ছে
কোনো একটি স্থানের অবস্থান 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং 91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, স্থানটির প্রতিবাদ স্থান কোনটি? হ্যাঁ, তাহলে দেখো 26 ডিগ্রি উত্তর অক্ষাংশে, উত্তর অক্ষাংশ যখন বলে মনে রাখবা, যখন বলে হচ্ছে অক্ষাংশ, অক্ষাংশ তখন যেইটা থাকবে এখানে 26 ডিগ্রি উত্তর আছে না, শুধু উত্তরের জায়গায় দক্ষিণ হয়ে যাবে, উত্তরের জায়গায় কি হবে, শুধু দক্ষিণ হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে কোনো অক্ষাংশ যখন দেখবা, যদি বলে এটার প্রতিবাদ, এখন ভাইয়া প্রতিবাদ আসলে কি? প্রতিবাদ মানে হচ্ছে তোমার বর্তমান যেই জায়গাটা আছো এটা ঠিক মানে উল্টো দিকের জায়গাটা কি? যেমন বাংলাদেশের আমরা যে জায়গায় আছি এটা তো হচ্ছে আমাদের ম্যাপ, তাই না? এটা হচ্ছে আমাদের ম্যাপ। তো ধরো আমরা হচ্ছে এখানে আছি বর্তমানে, তাহলে এইটার প্রতিবাদ স্থান হচ্ছে ঠিক এই জায়গাটা, আর এই জায়গাটা হচ্ছে চিলি, এই জায়গাটা হচ্ছে দক্ষিণ আমেরিকার চিলি, ঠিক আছে? চিলি প্রশান্ত মহাসাগরের নিকট ভাসছে চিলিতে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একদম বিপরীত জায়গা, প্রতিবাদ স্থান মানে হচ্ছে বিপরীত স্থান। তাহলে যখন বলবে অক্ষাংশ কি, মানে অক্ষাংশের বিপরীত কোনটা, তাহলে ঠিক সংখ্যাটা সেমই থাকবে, শুধু উত্তরের জায়গায় দক্ষিণ হবে, দক্ষিণের জায়গায় উত্তর হবে। আর যখন বলবে দ্রাঘিমা, এই দ্রাঘিমার সময় দ্রাঘিমা হিসাব হয় 180 ডিগ্রিতে, দ্রাঘিমার হিসাবটা হয় 180 ডিগ্রিতে। তাহলে তুমি এই 180 থেকে এই 91 বিয়োগ দিবা, 180 থেকে 91 বিয়োগ দিলে তোমার থাকবে হচ্ছে 89। 91 বিয়োগ দিলে কত থাকে, কারণ 9 দুগুণে 9 দুগুণে কত, 18, তাই না? তাহলে এখানে 1 বেশি হইলে এখানে 1 কম হবে, তাহলে এটাই হচ্ছে উত্তর। যদি বলে অক্ষাংশের প্রতিবাদ স্থান সংখ্যাটা সেম থেকে শুধু অন্য উত্তর বা দক্ষিণ হবে, উত্তর থাকলে দক্ষিণ হবে, দক্ষিণ থাকলে উত্তর হবে। আর দ্রাঘিমা হিসাব করলে 180 ডিগ্রি থেকে সেই সংখ্যাটা যেটা প্রশ্ন দেওয়া আছে সেটা জাস্ট বিয়োগ দিবা, তাইলেই আসলে উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে? এটাই হচ্ছে টেকনিক, বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে টেকনিক। ওকে, তারপরে আসো 8 নম্বর প্রশ্নটা দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর বি অবস্থানে উত্তর গোলার্ধে কোন ঋতু বিরাজ করে? তাহলে আচ্ছা, ওই প্রশ্নটা হচ্ছে ইয়ে চলে গেছিল, এই যে পৃথিবীর বি অবস্থান কোনটা, চলো আমরা দেখি। এটা হচ্ছে পৃথিবীর বি অবস্থান, মানে হচ্ছে 23শে সেপ্টেম্বর, হ্যাঁ। আর পৃথিবীর এই অবস্থান হচ্ছে 21শে জুন, 21শে জুন, একটা হচ্ছে 23শে সেপ্টেম্বর আর একটা হচ্ছে 21শে জুন। তাহলে পৃথিবীর বি হচ্ছে মানে 23শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর। আর এই 23শে সেপ্টেম্বর এটা যদি উত্তর গোলার্ধ হয় তখন হবে শরৎকাল। আমরা কোন গোলার্ধে আছি বলতো? আমরা কিন্তু উত্তর গোলার্ধে আছি, আমাদের বাংলাদেশ কিন্তু হচ্ছে উত্তর গোলার্ধে আছে, এটা মাথায় রাখতে হবে। আমাদের বাংলাদেশ কিন্তু হচ্ছে উত্তর গোলার্ধে আছে, ঠিক আছে? এবং এই উত্তর গোলার্ধে 23শে সেপ্টেম্বরের সময় শরৎকাল চলে, শরৎকাল চলে। ওকে, তারপরে দেখো 9 নম্বর প্রশ্নটা দেখো, পৃথিবীর এ মানে হচ্ছে 21শে জুন, খুব সম্ভবত আমরা দেখছিলাম 21শে জুন। তাহলে পৃথিবীর এ অবস্থানে দক্ষিণ গোলার্ধে, সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। পৃথিবীকে যদি তুমি এইভাবে ভাগ করো তাহলে এটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধ, এটা 0 ডিগ্রি বা নিরক্ষরেখা, এটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধ আর এটা হচ্ছে তোমার দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে? তাহলে দক্ষিণ গোলার্ধে 21শে জুন কি হবে? পৃথিবীর এই অবস্থানে দক্ষিণ গোলার্ধে যেটা হবে, রাত অপেক্ষা দিনের দৈর্ঘ্য বাড়তে থাকে, সূর্যকিরণ তির্যকভাবে পতিত হবে, সূর্যের তাপমাত্রা অপেক্ষাকৃত কম হবে, তখন রাত অপেক্ষা দিনের দৈর্ঘ্য বড় হবে না, রাত অপেক্ষা দিনের দৈর্ঘ্য বড় হবে না। তাহলে এই সূর্যকিরণ তির্যকভাবে পতিত হবে, এটা ঠিক আছে। আর সূর্যের তাপমাত্রা অপেক্ষাকৃত কম হবে, এটাও ঠিক আছে। তির্যকভাবে যখন পড়ে তখন তাপমাত্রা একটু কমই পড়ে, ঠিক আছে? এটা দক্ষিণ গোলার্ধে, মানে এই দক্ষিণ গোলার্ধে যখন হবে, দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে? আমাদের কমেন্ট বক্সে মোহাম্মদ নাসিরুল ইসলাম ওরফে মিলন, নাসিরুল ইসলাম মিলন চলে আসছে, তোমরা একটু সাবধানে ক্লাস করবা, ঠিক আছে? ওকে, 10 কি বলছে দেখো, সি ভৌগোলিক রেখাটি ঢাকা শহরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পনা করা হয়েছে। দেখো এইটা হচ্ছে বিশ্ব, হ্যাঁ, আর এইটা হচ্ছে মনে করো তোমার ঢাকা শহর, এটা কি? এটা হচ্ছে ঢাকা শহর। তাহলে একটা সি ভৌগোলিক রেখা ঢাকা শহরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণ, আমরা জানি উত্তর হচ্ছে এটা, তাহলে উত্তর থেকে দক্ষিণ দিকে অতিক্রান্ত করছে। তাইলে এই রেখাটাকে আসলে কি বলা হয়?
আমরা জানি এইভাবে যে রেখাগুলো আসে, এইভাবে যে রেখাগুলা কল্পনা করা হয় সেগুলাকে বলা হয় দ্রাঘিমা রেখা, সেগুলাকে বলা হয় দ্রাঘিমা রেখা। ঠিক আছে? আর এইভাবে যেগুলা চিন্তা করা হয় সেগুলো হচ্ছে অক্ষরেখা, যেমন নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, সুমেরু, কুমেরু, এরকম। তাহলে আর যেটা ঠিক বাংলাদেশের এই পাশে দিয়ে গেছে, একদম বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা গেছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যেটাকে বলা হয় 23.5 ডিগ্রি উত্তর। 23.5 ডিগ্রি উত্তর, উত্তর মানে হচ্ছে এই যে উপরের দিকে আসছে এই জন্যে। ঠিক আছে? তাহলে এই বাংলাদেশের উপর দিয়ে যে রেখাটা অতিক্রান্ত করছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। আর এইখান থেকে যেটা বলছে উত্তর থেকে দক্ষিণে গেছে সেটা হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা। এখান থেকে আবার 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা গেছে, কারণ এই জায়গাটা যদি 0 ডিগ্রি ধরে তাহলে এটা হচ্ছে পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম। ঠিক আছে? কারণ আমরা জানি ম্যাপে সবসময় উপরের সাইডটা উত্তর হয়, আর উত্তরে হইলে এটা হবে দক্ষিণ, আর এটা পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। বুঝতে পারছো? এইভাবে আসলে হিসাব করা হয়। এটা উত্তর, ম্যাপের সব সময় এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব। তাহলে এইভাবে তোমাকে হিসাব করতে হবে। বুঝতে পারছো? ওকে, তাহলে তুমি যদি ম্যাপে এইভাবে হচ্ছে উত্তরটা হিসাব করো, তাহলে এইটা হচ্ছে তোমার কি 90 ডিগ্রি, এটা যদি আমার পশ্চিম হয় তাহলে এই পাশে হবে আমার পূর্ব, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর এটা হয়ে যাবে 90 ডিগ্রি এই পাশে হবে পশ্চিম। তাহলে বাংলাদেশ যেহেতু এই জায়গায় পড়ছে, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি নিরক্ষরেখা, আর নিরক্ষরেখার উপরে পড়লে এটা হচ্ছে আমার বাংলাদেশ, মানে উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে বাংলাদেশের উপর দিয়ে যে রেখা গেছে সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যেটা 23.5 ডিগ্রি উত্তর। আর এই পাশ দিয়ে যেটা গেছে, যেটা বলছে ঢাকা শহরের উপর দিয়ে যে রেখাটা উত্তর থেকে দক্ষিণে, মানে এটা উত্তর, উত্তর থেকে দক্ষিণে গেছে, এটা হচ্ছে আমার অক্ষরেখা, বা সরি এটা হচ্ছে আমার দ্রাঘিমা রেখা। আর এই পাশে যেগুলো যাবে সেগুলো হচ্ছে অক্ষরেখা। বুঝতে পারছো? তাহলে দ্রাঘিমা কোন পাশে? দ্রাঘিমা এই পাশে, অক্ষরেখা এই পাশে, এটা মাথায় রাখবা। বুঝতে পারছো? ওকে, তারপরে আসো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলীয় স্তর কোনটি? এখানে ভূপৃষ্ঠ সংলগ্ন এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, তাই না? এখানে কিন্তু অনেক গ্যাস আছে, অনেক গ্যাস আছে। এখানে কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, প্রচুর গ্যাস আছে, কিন্তু আমরা সেগুলা দেখি না। আমরা সেগুলা কি করি না? আমরা হচ্ছে সেগুলা দেখি না। এরকম ভাবে গ্যাস কিন্তু আছে আছে। নাহলে তুমি দেখবা, তুমি যখন হচ্ছে কোনো কিছু ছেড়ে দাও তখন সেটা এই বাতাসের প্রভাবেই কিন্তু অ্যাকচুয়ালি বাধা পায়, বাতাসের প্রভাবেই কিন্তু বাধা পায়। তাইলে এখান থেকে এইখানে যেই ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর আছে সেটাকে বলা হয় ট্রপোমণ্ডল, সেটাকে বলা হয় ট্রপোমণ্ডল। ট্রপের পরে আছে স্ট্রাটোমণ্ডল, এইভাবে উপরে যাইতেই থাকে। এবার এরকম ভাবে 4টা স্তর আছে। ঠিক আছে? তাইলে এই যে ট্রপোমণ্ডল, এটা সম্পর্কে আমরা জানি। এই ট্রপোমণ্ডলে যেটা হয়, ট্রপোমণ্ডলের এখানে মনে করো মেঘ, বৃষ্টি, ঝড় হয়, মেঘ, বৃষ্টি, ঝড় হয়। মেঘগুলা দেখবা এখানে ভেসে বেড়ায়, এখানে এখানে হচ্ছে মেঘগুলা ভেসে বেড়ায়। ঠিক আছে? এই ট্রপোমণ্ডলের মধ্যে। এবং এই যে জেট বিমান চলে না, জেট বিমান কিন্তু এখানেই চলে, জেট বিমান কিন্তু এখানেই চলে। ঝড়, বৃষ্টি, মেঘ সব এখানে, এবং প্রাণীরা নর্মালি মানুষরা কিন্তু এখানেই বসবাস করে। আর আরেকটা আছে আয়নোস্ফিয়ার, সেটা হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আয়নোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এটাতে হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এটা মনে রাখবা। আয়নোস্ফিয়ারের মধ্যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আরেকটা আছে ওজোন স্তর। এই ওজোন স্তর এইটার কারণে কিন্তু সূর্যের যে ক্ষতিকর রশ্মি সেটা বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের পৃথিবীতে প্রবেশ করতে পারে না। আর দিন দিনে ওজোন স্তর হচ্ছে তোমার ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, যেটাকে সংক্ষেপে বলে সিএফসি। এই সিএফসির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সিএফসিটা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে? এই যে ইটের ভাটা, তারপর হচ্ছে কলকারখানার ধোঁয়া, এইরকম রাসায়নিক জিনিসের জন্য এই সিএফসি, যেটা হচ্ছে একটা একটা পর্দার মতো, যেটা আমরা খালি চোখে দেখি না, সেটা হচ্ছে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার কারণে কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি ডিরেক্ট সরাসরিভাবে আমাদের শরীরে এসে পৌঁছায় না। যদি পৌঁছাইতো তাহলে আমাদের শরীর সবকিছু পুইরা যেত, মানুষ টানুষ গাছপালা সব কিছু একদম পুইরা শেষ হয়ে যেত। কিন্তু যেহেতু এই ওজোন স্তরটা দিন দিন বেশি ক্ষতি হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু সূর্যের রশ্মির তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই যে এখন এত গরম কেন পড়তেছে, কারণ এই ক্লোরোফ্লোরোকার্বন বা ওজোন স্তর, তোমার ওজোন স্তরের ক্ষতি দিন দিন বেশি হচ্ছে এই জন্যে। বুঝতে পারছো? ওকে,
তারপর আসো 12 নাম্বার। দেখো, শাফিন লক্ষ্য করে একটি তারা প্রতিদিন সন্ধ্যায় পশ্চিম আকাশে উজ্জ্বলভাবে স্থির থাকে। তাইলে শাফিনের দাদি জানালেন এই তারাটি ভোরবেলাও পূর্ব আকাশে দেখা যায়। আমার প্রশ্ন হচ্ছে যে এই তারাটার নাম কি, বা এটা আসলে কি? তোমরা আমাকে অ্যান্সার করবা এটা আসলে কি। বুঝতে পারছো? তোমরা আমাকে বলো এটা আসলে কি। এই যে তারার কথা বলছে এটা আসলে কি। তাহলে আমি এখানে বলি যে পৃথিবী গ্রহের সাথে তারাটির যে বৈসাদৃশ্য সেটা আসলে কেমন। উপগ্রহের সংখ্যায়, উপাদানের পরিমাণে, পরিক্রমণ সময়সীমা। এটা তুমি তখন বুঝতে পারবা যখন বুঝবা যে তার দাদি আসলে কোনটার কথা বলছে। এখানে তারা বলতে আসলে সে কোনটা বুঝাইছে? কেউ কি বলতে পারবা আমাকে যে তারা বলতে তার দাদি কোনটা বুঝাইছে? এই শাফিনের দাদি কোনটা বুঝাইছে? সে আসলে তোমার এই যে সন্ধ্যায় যেটা দেখা যায় সন্ধ্যা তারা বলে, সকালবেলা যেটা দেখা যায় তখন সেটাকে শুকতারা বলে। আসলে একটাই, সেটা হচ্ছে একটা উপগ্রহ, সেটা হচ্ছে শুক্র বা ভেনাস, শুক্র। ঠিক আছে, এই শুক্র এটা একটা, সরি উপগ্রহ না, এটা একটা গ্রহ। এই শুক্রকেই আসলে সে তারা হিসেবে বলছে। এটা অনেক বেশি উজ্জ্বল দেখায়, অনেক বেশি উজ্জ্বল দেখায়, এবং এই জন্য আমরা এটা খালি চোখেও দেখতে পারি। সবগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না। তো শুক্রের যেহেতু আলো অনেক বেশি, এই জন্য আমরা এটাকে উজ্জ্বলভাবে দেখি, এবং সেটা হচ্ছে তোমার সন্ধ্যাবেলায় সন্ধ্যা তারা, এবং হচ্ছে সকালবেলা ভোরবেলা শুকতারা হিসেবে আমরা দেখতে পাই। তো এই জন্য এটার উপগ্রহের সংখ্যা আর পৃথিবীর উপগ্রহের সংখ্যা সেম না, আবার এটার উপাদানের পরিমাণ পৃথিবীর উপাদান সেম না, পরিক্রমণ সময়সীমা এক না। ঠিক আছে, তো এই টাইপের যদি সৃজনশীল আসে তাহলে তোমাদের অ্যান্সার করতে একটু সমস্যা হবে। তো বুঝে শুনে অ্যান্সার করো। যদি দেখো যে এখান থেকে সহজ সৃজনশীল আসছে বা তুমি পারো, তাহলে অ্যান্সার করবা, না হলে অ্যান্সার করার দরকার নাই। ঠিক আছে, এটা বাদ দিয়ে অ্যান্সার করবা এই অধ্যায় থেকে। দেখো, গ্রিনিসের দ্রাঘিমা কত? অ্যাকচুয়ালি গ্রিনিস মান আমরা বলি না, গ্রিনিস মান, এই যে আমরা বলি গ্রিনিস মান, এই গ্রিনিস মান হচ্ছে কোথায় জানো? গ্রিনিস একটা মন্দির, গ্রিনিস মান মন্দির বলা হয় অ্যাকচুয়ালি। গ্রিনিস মান মন্দির, মন্দির বলতে অ্যাকচুয়ালি মন্দির না, এইটাকে বলা হয়েছে পৃথিবীর একদম নিরপেক্ষ, একদম শূন্য, একদম মাঝখানে ধরা হয়েছে গ্রিনিস মান মন্দির। এটা হচ্ছে তোমার লন্ডনে। এটা কোথায়? এটা হচ্ছে লন্ডনে। তো এই লন্ডনে এটাকে শূন্য রেখা ধরে এই পাশে গেলে, এই পাশে গেলে তোমার হচ্ছে সময় কমে, আর এই পাশে গেলে হচ্ছে সময় বাড়ে। ঠিক আছে, তো এইটাকে 0 ডিগ্রি ধরেই হচ্ছে পুরো পৃথিবীর একটা, এই রেখাটাকে ধরো এটা হচ্ছে পৃথিবী, এবং এই জায়গাটাকে 0 ডিগ্রি ধরে তারপরে সব হিসাব করা হয়েছে। তাহলে এই যেখান থেকে তোমার হিসাব শুরু হয় সেই জায়গাটা কি 1 থাকে, 2 থাকে, না 0 থাকে? অবশ্যই 0 থাকে, কারণ সেই জায়গাটাকে কিন্তু ধরে শুরু করা হয়। তাহলে এটা হবে 0 ডিগ্রি। বুঝতে পারছো? এই গ্রিনিসের দ্রাঘিমা কত ডিগ্রি? এটা হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, শুক্র গ্রহ। তাহলে গ্রিনিসের যে দ্রাঘিমা সেটাকে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি হিসাব করে তারপরে এই পাশে গেলে সেটা যোগ হবে ডিগ্রি। 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, আর 1 মিনিট সমান সমান 1 মিনিট সমান সমান হচ্ছে 4 সেকেন্ড। এইভাবে কিন্তু হিসাব করা হয়। ঠিক আছে, তাহলে এই পাশে গেলে বাড়বে প্লাস, এই পাশে গেলে মাইনাস হবে। এইভাবে তুমি হিসাব করবে, একটু আগে আমি যেভাবে হিসাব করে দেখাইলাম। ওকে, আচ্ছা, তারপরে আসো 14 নাম্বার। দুপুর 2টায় শাহিরা কক্সবাজার সমুদ্র সৈকতে গৌণ জোয়ার দেখে। এরপর সে ভাটা দেখার জন্য অপেক্ষা করে। তাহলে আমরা জানি একটা গৌণ জোয়ারের ঠিক ঠিক 6 ঘন্টা 13 মিনিট পর আরেকটা গৌণ জোয়ার হয়। 6 ঘন্টা 13 মিনিট পর, সরি গৌণ জোয়ার না, ভাটা হয়। হ্যাঁ, কি হয়? ভাটা হয়। 6 ঘন্টা 13 মিনিটের পর ভাটা হয়। তাহলে উক্ত জায়গায় শাহিদা কখন ভাটা দেখতে পারবে? তাহলে সে কয়টা বাজে বলছে? সে বলছে দুপুর 2টায়। তাহলে দুপুর 2টার সাথে যদি আমরা আরো 6 ঘন্টা 13 মিনিট যোগ করি তাহলে কয়টা হবে? 2 আর 6 8, 8 আর 8টা 13। তাইলে দুপুর 2টার পরে সন্ধ্যা, সেটা সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যা 8টা 13 মিনিট। বুঝতে পারছো? জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর হবে। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সন্ধ্যা 8টা 13 মিনিট। এগুলা কিন্তু এত কঠিন কিছু না, জাস্ট একটু মনে রাখতে হবে, তাইলে তুমি এগুলো অ্যান্সার করতে পারবে এবং পূর্ণ মার্ক পাবা। এবার দেখো, এ স্থানটিতে সকাল 7টা 15 মিনিটে জোয়ার শুরু হয়। এ স্থানটিতে আবার কখন ভাটা হবে? সেম। তাইলে এই সাথে সাথে তুমি হচ্ছে আরো 6 ঘন্টা যোগ করো।
তাহলে কত হয় 7 8 8 9 10 11 12 13 13 মানে কয়টা 13 মানে হচ্ছে দুপুর 1টা 13 মানে হচ্ছে দুপুর 1টা আর এই 15 এর সাথে আরো 13 মিনিট যোগ করো 5 3 8 আর 28 মিনিট তাহলে 1টা 28 মিনিট তাহলে এবার দেখো 1টা 28 মিনিট কোথায় এটা হবে না 1টা 25 মিনিট হবে না 1টা 28 মিনিট এই যে 7টা 41 মিনিট হবে না এইভাবে আমাদের হিসাব করতে হবে যে এই স্থানটিতে সকাল 7টায় 15 মিনিটে জোয়ার শুরু হয় তাহলে এই স্থানটিতে আবার কখন ভাটা হবে তাহলে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা হবে তাহলে এই 7টা 15 এর সাথে তুমি এই 6 ঘন্টা 13 মিনিট যোগ করো তাহলে হবে 1টা 28 মিনিট বুঝতে পারছো এইভাবে হচ্ছে অ্যানসার করতে হবে আচ্ছা তারপর আসো 16 নাম্বার দেখো কোন গ্রহটি নিজ অক্ষে আবর্তন করতে তুলনামূলক সবচেয়ে কম সময় লাগে এখন সবচেয়ে কম সময় কার লাগবে যে সবচেয়ে বড় তারই তো সময় কম লাগে তাই না তাহলে এখানে সবচেয়ে বড় গ্রহ কোনটা বৃহস্পতি বুঝতে পারছো যে সবচেয়ে বড় তার সময় কম লাগে তাহলে বৃহস্পতি যেহেতু সবচেয়ে বড় তাই তার সময় কম লাগে বুঝতে পারছো সূর্যকে প্রদক্ষিণ করতে ওকে তারপরে আসো 17 নাম্বার ক স্থানের দ্রাঘিমা 50 ডিগ্রি পশ্চিম এর প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে আমি একটু আগে বলছিলাম যে দ্রাঘিমা হচ্ছে তোমার কি হয় দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি হিসাব করবা 180 ডিগ্রি থেকে যেটা আছে সেটা বিয়োগ দিবা তাহলে 180 থেকে 50 বিয়োগ দাও তাহলে কত হবে 30 100 130 তাহলে 100 যেহেতু এটা পশ্চিম বলছে তাহলে পশ্চিমের বিপরীত কি পূর্ব তাইলে কি হবে দেখো তো 50 হবে না 100 ও এটা কি দিছে 130 পশ্চিম আছে এটা তো পূর্ব তাহলে পূর্ব আচ্ছা এইটা হচ্ছে ডিগ্রি হবে এটা 1300 হবে না এটা হবে 130 ডিগ্রি পূর্ব বুঝতে পারছো এটা হবে 130 ডিগ্রি পূর্ব এটা ভুলে 1300 লিখে ফেলছে 130 ডিগ্রি পূর্ব হবে ওকে আচ্ছা এইভাবে হিসাব করবা তারপরে আসো 18 নাম্বার দেখো টাইটানিয়া কোন গ্রহের উপগ্রহ আসলে এটা হচ্ছে ইউরেনাসের উপগ্রহ এটা মুখস্থ জিনিস এটা বোঝানোর কিছু নাই ঠিক আছে তারপর আসো 19 নাম্বার কোন গ্রহ পৃথিবীর একদিনে দুইবার সূর্য উদয় ও অস্ত যায় মানে কোন গ্রহে পৃথিবীর একদিনে দুইবার সূর্য উদয় অস্ত যায় যেহেতু বৃহস্পতি বড় তাই এটা বৃহস্পতিরই হবে একদিনে মানে পৃথিবীর যখন একদিনে একবার সূর্য উদয় অস্ত যায় তখন বৃহস্পতিতে দুইবার সূর্য উদয় অস্ত যায় ঠিক আছে দুইবার সূর্য উদয় ও অস্ত যায় তারপরে আসো 20 নাম্বার দেখো দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 4 ডিগ্রি 45 মিনিট হলে সময়ের পার্থক্য কত হবে তাহলে আমরা 4 ডিগ্রি 1 ডিগ্রির জন্য আমরা পাই 4 মিনিট 1 ডিগ্রির জন্য 4 মিনিট তাহলে 4 ডিগ্রির জন্য পাবো 4 × 4 সমান সমান 16 মিনিট এখন 45 ডিগ্রি আমরা জানি 1 মিনিটে সমান সমান 4 সেকেন্ড তাইলে 45 মিনিটের জন্য আমরা পাবো 4 4 16 160 4 5 20 180 180 মানে হচ্ছে 3 মিনিট 180 মানে হচ্ছে 180 সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট ঠিক আছে তাহলে 3 মিনিট আর এখানে আছে 16 মিনিট 17 18 19 তাহলে 19 এই তো 19 মিনিট বুঝতে পারছো কোন স্থানের দ্রাঘিমার পার্থক্য 4 ডিগ্রি 45 মিনিট মানে হচ্ছে 4 4 16 আর ওই এক মিনিটের কারণে 4 সেকেন্ড তাইলে 45 4 4 16 আর 30 3 4 তোমার হচ্ছে কত আসে 30 তাহলে সেই 160 আর 30 180 সরি 20 তাহলে 180 মানে হচ্ছে 318 তার মানে 3 মিনিট তাইলে 16 আর 3 17 18 19 এই 19 মিনিট হচ্ছে এটা হবে বুঝতে পারছো এই হচ্ছে অ্যানসার ওকে তারপর আসো 21 নাম্বার আচ্ছা 21 নাম্বার দেখো এই প্রশ্নটা 45 ডিগ্রি দক্ষিণ এক্স নাম্বারের এটা দেখো 45 ডিগ্রি দক্ষিণ 80 ডিগ্রি পূর্ব 45 ডিগ্রি দক্ষিণ 80 ডিগ্রি পূর্ব 25 জুন তাহলে প্রশ্নটা দেখো প্রশ্নটা বলছে এক্স এর প্রতিবাদ স্থান কোনটা তাহলে আমরা জানি যখন অক্ষাংশ হবে অক্ষাংশ হলে কি হবে 45 ডিগ্রি দক্ষিণ আছে তাহলে সেটা হয়ে যাবে 45 ডিগ্রি উত্তর
দক্ষিণের কি হবে উত্তর, তাহলে 45 ডিগ্রি উত্তর কোথায় আছে, এই যে 45 ডিগ্রি উত্তর আছে, 45 ডিগ্রি উত্তর। তারপরে বলছে যে এক্স এর প্রতিবাদ দ্রাঘিমাংশ 80 ডিগ্রি, আমরা জানি 100, এটাতে 180 দিয়ে হিসাব করতে হবে দ্রাঘিমাংশ, তাহলে 180 বিয়োগ 80 তাহলে আছে 100, তাহলে এটা পূর্ব আছে পশ্চিম হবে, তাহলে এই যে 100 ডিগ্রি পশ্চিম। শেষ, অ্যান্সার ইজ সি। বুঝতে পারছো? অ্যান্সার ইজ সি। কারণ আমরা জানি যখন অক্ষাংশের প্রতিবাদ মানে বিপরীত স্থান বের করতে বলে তখন শুধু এটা চেঞ্জ হবে, দক্ষিণের জায়গায় উত্তর, উত্তরের জায়গায় দক্ষিণ, কিন্তু কারণ আমরা তো জানি অক্ষাংশ শুধু উত্তর আর দক্ষিণে হয়, অক্ষাংশ কিন্তু পূর্ব পশ্চিমে ইয়েতে হয় না, মানে হচ্ছে এটা যেহেতু প্রতিবাদ স্থান বলে তাহলে এটা কিন্তু অক্ষাংশ এইভাবে হবে, উত্তর দক্ষিণ এইভাবে, আর দ্রাঘিমাংশটা হচ্ছে পূর্ব পশ্চিমে। তাইলে তোমার এটা হচ্ছে 45 ডিগ্রি দক্ষিণ আর এটা হচ্ছে 80 ডিগ্রি পূর্ব, তাহলে এটা জাস্ট হচ্ছে এইটা সংখ্যা সেম থাকবে, শুধু দক্ষিণ আর উত্তর চেঞ্জ হবে, আর দ্রাঘিমাংশ হচ্ছে তোমার পূর্ব পশ্চিম 180 থেকে এটা যেটা দেওয়া থাকবে এটা বিয়োগ দিতে হবে, দ্যাটস অল। ঠিক আছে, ওকে। তারপরে আসো 23 সেপ্টেম্বর সূর্যরশ্মি কি হবে? 23 সেপ্টেম্বর সূর্যরশ্মি হচ্ছে তোমার নিরক্ষরেখা 23.5 ডিগ্রি কোণে পতিত হবে না, সুমেরু কুমেরুবৃত্ত একই কোণে পতিত হবে, মেরুদয় পৌঁছায় না, তাহলে 2 ও 3। অ্যান্সার কি আছে? হ্যাঁ 2 ও 3, সি। ঠিক আছে, 2 আর 3 হবে, হ্যাঁ হ্যাঁ 2 ও 3 হবে। শেষ। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে কেপিটাস কোন গ্রহের উপগ্রহ, এগুলো তোমরা পারবা। 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিবাদ স্থানগত, এটাও আমি শিখাইছি। উত্তর অক্ষাংশ কোন রেখা বলা? আচ্ছা 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ, এই যে একটু আগে আমি বলছি এটা হচ্ছে 0 ডিগ্রি নিরক্ষরেখা, আর এইটা হচ্ছে 23.5 ডিগ্রি, এখানে বাংলাদেশ পড়ছে, আর এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশে কোন রেখা বলে? কর্কট ক্রান্তি রেখা বলে। বুঝতে পারছো? তাহলে কোনটা কোনটা কর্কট ক্রান্তি, কোনটা মকর ক্রান্তি, সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত, এগুলো একটু পড়ে ফেলবা। ঠিক আছে, ওকে। 26, তারপরে আছে 27, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? মনে রাখবা, যদি বলতো সূর্যের নিকটতম গ্রহ কোনটা, সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, আর তারপরে হচ্ছে শুক্র, আর তারপরে হচ্ছে 3 নাম্বার হিসেবে আছে পৃথিবী। তাইলে দেখো যে সরি, পৃথিবীর নিচে তো ইয়া নাই, তাহলে পৃথিবীর কাছে কোনটা? শুক্র। শেষ। আবার বুঝাইলে মাঝে মাঝে বুধও হয়, অপশনে শুক্র না থাকলে বুধ হবে, কিন্তু নর্মালি পৃথিবীর কাছাকাছি আছে শুক্র। ঠিক আছে, পৃথিবীর কাছাকাছি আছে শুক্র, আর সূর্যের কাছাকাছি হচ্ছে বুধ, সূর্যের কাছাকাছি হচ্ছে বুধ। দুটো কিন্তু ভালো করে বুঝবা, সূর্যের কাছে বলছে না পৃথিবীর কাছে বলছে, যদি পৃথিবীর কাছে বলে শুক্র আর শুক্রের কাছে বললে পৃথিবী। ঠিক আছে, এইভাবে হিসাব হবে। ওকে, আচ্ছা। তারপরে 28 নাম্বার দেখো, ভূপৃষ্ঠে ক স্থানে ঠিক বিপরীত স্থান খ, এগুলো পড়াইছি। দ্রাঘিমা প্রতিবাদ স্থান, এটাও পড়াইছি। ওকে, এগুলা বাদ, এগুলো তোমরা পারবা। এবার আসো আমরা এটা দেখি, বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ অধ্যায় 13। বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ অধ্যায় 13, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, এখানে বলছে যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ কোনটি? অধিক জনসংখ্যা, অধিক জনসংখ্যা হইলেই যে আসলে ভাঙা যাবে এমন কিছু না, বেকারত্ব, বেকারত্ব হইলে কিন্তু অনেক সময় ভাঙে না। ঠিক আছে, তাহলে ভোগবাদী মানসিকতা, আর দ্রব্যমূল্য বৃদ্ধি না, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ভোগবাদী মানসিকতা। কারণ তখন কি হয়, যৌথ পরিবারে যখন থাকে, যৌথ পরিবার বলতে কি বুঝায়, ধরো এই হচ্ছে ছেলে বা এই হচ্ছে ছেলের বউ, হ্যাঁ, আর এই হচ্ছে তাদের বাচ্চা কাচ্চা। এই পরিবারে যখন এটা হচ্ছে ছেলে, হ্যাঁ এটা হচ্ছে ছেলে, এই ছেলের যখন বাবা মা এবং হচ্ছে ভাই বোন, ঠিক আছে, এরা যখন সহ থাকবে এটাকে বলবে হচ্ছে যৌথ পরিবার। তো এটা পরবর্তীতে যখন মনে করো এই যে এই ছেলের সাথে তার যখন ভাইদের কোনো কারণে হচ্ছে সমস্যা হবে, বা সে মনে করবে যে ধর এই ভাইয়াদের সাথে থাকলে আমি বেশি খাইতে পারি না, আমার সব টাকা এদেরকে দিয়ে দেওয়া লাগে, হ্যাঁ বেশি বেশি বাজার করা আমারই লাগে, আমি আমার পরিবার নিয়ে থাকতে পারি না, আমি আমার পরিবারকে নিয়ে ভালো থাকবো, আমরা একক পরিবারে থাকবো, এইভাবে যখন তারা চিন্তা করে তখন সেটা ভোগবাদী মানসিকতা। ঠিক আছে, এই কারণেই কিন্তু যৌথ পরিবার ভেঙে যায়। বুঝতে পারছো? স্যাক্রিফাইস করতে পারলে যৌথ পরিবার অনেক ভালো।
ওকে, এবার দেখো বসবাসের স্থানের ভিত্তিতে রিয়া ও হাসানের পরিবার কোন প্রকার আছে? এখানে কোনো উদ্দীপক দেওয়া নাই, তার আনসার আমরা দিতে পারতেছি না। ওকে, আচ্ছা দেখো, জয়ন্ত বন্দ্যোপাধ্যায় অপেক্ষাকৃত নিচু গোত্রের জয়া মজুমদারকে বিয়ে করে। তাদের পরিবারটি কোন ধরনের বিবাহ ভিত্তিক পরিবার? যখন কোনো ছেলে হচ্ছে কোনো উঁচু বংশীয় ছেলে, ছেলে হচ্ছে তোমার উঁচু বংশীয় আর মেয়ে হচ্ছে নিচু বংশীয়, যখন হচ্ছে তাদের মধ্যে বিয়ে হয় তখন সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় অনুলোম, সেটাকে বলা হয় অনুলোম। কিন্তু যদি মেয়ে নিচু মানে হচ্ছে মেয়ে যদি হচ্ছে তোমার উঁচু বংশের হয় আর ছেলে যদি হচ্ছে তোমার হচ্ছে নিচু বংশের হয়, তখন সেটা হবে প্রতিলোম, সেটা হচ্ছে প্রতিলোম। বুঝতে পারছো? সেটা হচ্ছে প্রতিলোম। যদি নর্মালি আমরা কোনটা দেখি? নর্মালি কিন্তু আমরা অনুলোমই দেখি, কারণ ছেলেরা একটু উঁচু বংশের হয় আর মেয়েরা একটু তোমার নিচু বংশের হয় নর্মালি। এটা আমাদের বাংলাদেশে মানে টেন্ডেন্সি একটা, যে ছেলের বংশ একটু নিচু বংশের মেয়েদের বিয়ে করে, ঠিক আছে? তাহলে এটা অনুলোম। আর যদি এটার বিপরীত হয়, মেয়ে উঁচু বংশ, চৌধুরী সাহেব আপনি আমার ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবেন না, এই ধরনের ব্যবস্থা যখন হয় তখন সেটা হয় প্রতিলোম ভালোবাসা। বুঝতে পারছো? সরি, প্রতিলোম বিবাহ। অন্তর্গোত্র মানে কি? অন্তর্গোত্র বলতে বোঝায় একই গোত্রের মধ্যে বিবাহ, খান খান বিবাহ, চৌধুরী চৌধুরী বিবাহ, বা একই পরিবারের মধ্যে বিবাহ, চাচাতো মামাতো বোন, বা এগুলো আবার ক্রস কাজিন বিবাহ, অনেক কিছু আছে। সমগোত্রীয় একই গোত্রের মধ্যে যে বিয়ে, ঠিক আছে? ওকে, এগুলো আসলে বোঝানোর মতো কিছু না, এগুলো তোমরা পড়লেই বুঝবা, তোমরা তো অলরেডি পড়ছো। ক্রীড়া ক্লাব শিশু সামাজিকরণে কোন প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত? ক্রীড়া ক্লাব, দেখো ক্রীড়া ক্লাব শিশু সামাজিকরণে, শিশু সামাজিকরণে প্রথম প্রথম জিনিসটা হচ্ছে পরিবার। প্রথম জিনিসটা কি? পরিবার। শিশু সামাজিকরণের একদম প্রথম ও প্রধান মাধ্যম হচ্ছে পরিবার। পরিবারের পরে সে কোথায় আসে? সে খেলার সাথীর সাথে খেলাধুলা করে, তারপরে সে স্কুলে আসে বা শিক্ষা প্রতিষ্ঠানে আসে, তারপরে সে যখন এই খেলার সাথী স্কুলে আসে তারপরে সে বিভিন্ন ক্রীড়া ক্লাবে যায়। আর এই ক্রীড়া ক্লাব এটা কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না, এটা স্থানীয় সমাজও না, এটা হচ্ছে স্থানীয় গোষ্ঠী হিসেবে, সহপাঠী তো নাই যেটা স্কুলে হয়, তাহলে এটা হচ্ছে স্থানীয় গোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারছো? ক্রীড়া ক্লাব এটা স্থানীয় গোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্ত হবে, প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত, স্থানীয় গোষ্ঠী, স্থানীয় সমাজ না, স্থানীয় গোষ্ঠী হবে, ঠিক আছে? ওকে, তারপর আসো 6 নাম্বার, কোনটি শিশু সামাজিকরণের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব? ধর্মীয় প্রতিষ্ঠান বলতে শিশু যখন ধীরে ধীরে বেড়ে ওঠে তখন সে তার বাবা মায়ের কাছ থেকে কিভাবে ধর্মকর্ম করা যায় এবং তার দাদা নানার কাছ থেকে সে কিন্তু শোনে যে কিভাবে আসলে নামাজ পড়তে হয় এবং কোনটা ভালো করা, কোনটা করলে আল্লাহ পুরস্কার দেয়, কোনটা করলে আল্লাহ গুনাহ দেয়, এগুলো কিন্তু সে ছোটোবেলা থেকেই তার বাবা মা এবং দাদি নানা নানির কাছ থেকে শিখে। তাইলে এই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব বলতে এখানে সে কিন্তু ছোটোবেলা মক্তবেও পড়াশোনা করতে যায়, মসজিদে সকালবেলা যেটা পড়ায় সেটাকে মক্তব বলে। তো সেক্ষেত্রে মক্তবে কিন্তু সাহিত্যপ্রেম শিখায় না, সজাত্যবোধ, এটাও মানে সজাত্যবোধ সাহিত্যপ্রেম শিখায় বলতে এখানে আমরা যে বাঙালি সাহিত্য সেটা না, সেখানে হচ্ছে মক্তবে ছোটবেলা থেকে সাহিত্যপ্রেম শিখায় না, সজাত্যবোধ শিখায় না, নেতৃত্ব শিখায় না, শিখায় হচ্ছে সম্প্রীতি ও সৌহার্দ্য, কিভাবে তার পাশের বন্ধুর সাথে সে ভালোভাবে থাকবে, কিভাবে তাদের সাথে কথা বলবে, কি করবে, এগুলা শিখায়। কারণ একদম একটা ছোট বাচ্চা, তাকে কি নেতৃত্ব শেখানোর বয়স হয়েছে? হয় নাই। সাহিত্যপ্রেম, তখন তো সে সাহিত্য কিছুই বুঝবে না। তারপরে সজাত্যবোধ, স্বজাতির, এটা আসলে স্বজাতিবোধের থেকে সম্প্রীতি সৌহার্দ্য আরও বেশি এখানে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? ওকে, তারপর দেখো 7 নাম্বার, ফরিদুল একজন সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠেছে, সে যথাযথভাবে তার সমাজে নিয়ম কানুন অনুসরণ ও অনুশীলন করে। অন্যদিকে লাবু লক্ষ্য করেছে তার মেয়ে মিনা স্বাভাবিক শিশুদের মতো আচরণ করছে না, সে স্বাভাবিকভাবে কথাও বলতে পারে না। তাহলে এই যে ফরিদুলের মধ্যে সামাজিকরণের কোন প্রতিষ্ঠানের প্রভাব রয়েছে? আমরা দেখলাম ফরিদুল স্বাভাবিক মানুষ হিসেবে নিয়মকানুন অনুসরণ করে, তাহলে সে স্থানীয় গোষ্ঠী এটা না, শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠানেই যে একদম সব কিছু এটা শিখায় ব্যাপারটা এমন না, এটা স্থানীয় সমাজের মধ্যে সে যেহেতু তার সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠছে, সে সমাজের নিয়মকানুন মেনে চলে, এই জন্য এটা হবে স্থানীয় সমাজ। এটা কিন্তু গণমাধ্যম তো ভুলেও হবে না, এটা শিক্ষা প্রতিষ্ঠানেরও ব্যাপার না, এটা স্থানীয় গোষ্ঠীরও ব্যাপার না, স্থানীয় গোষ্ঠীর যে ক্রীড়া ক্লাব ওইগুলা, এটা স্থানীয় সমাজ। বুঝতে পারছো? এটা হচ্ছে স্থানীয় সমাজ। তাহলে এইরকম। তারপরে আসো
যথাযথ সামাজিকরণ, যথাযথ সামাজিকরণের জন্য মিনার প্রয়োজন কোনটা? ওই যে মিনা, যে সে হচ্ছে সবার সাথে যোগাযোগ করতে পারে না, সামাজিকরণ সুন্দর মতো হয় নাই। তার বিনোদনমূলক সুবিধা অবশ্যই দরকার, প্রশিক্ষণ সুবিধা, হ্যাঁ সামাজিকরণের জন্য প্রশিক্ষণ দিতে হবে, মানবিক আচরণ, তার তিনটাই দরকার। এই মিনার যথাযথ সামাজিকরণের জন্য তার তিনটাই দরকার, বিনোদনমূলক সুবিধা, মানবিক আচরণ, প্রশিক্ষণ সুবিধা, তার কিন্তু আসলে তিনটাই দরকার। বুঝতে পারছো? ওকে, তারপর আসো উর্মিলা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে, সে জেলে সম্প্রদায় কানাইকে বিয়ে করে। দেখো উর্মিলা হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে কি উঁচু পরিবার, ব্রাহ্মণ মানে হচ্ছে উঁচু পরিবার। হিন্দুদের মধ্যে চারটা গোত্র, তার মধ্যে ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে উঁচু পর্যায়ের। আর সে জেলা সম্প্রদায়ের কানাইকে বিয়ে করে। জেলা সম্প্রদায় এরা নর্মালি শূদ্র টুদ্র টাইপ, এই টাইপ, শূদ্র হচ্ছে সবচেয়ে নিচু টাইপ। তাহলে উর্মিলা ও কানাই কোন ধরনের পরিবার গঠন করছে? তখন বলছিলাম যে মেয়ে যদি উঁচু লেভেলের হয়, চৌধুরী সাহেবের মেয়ে হয়, আর ছেলে যদি হয় ওই রিক্সা চালক, তাহলে সেটা হবে প্রতিলোম। আর যদি এটার উল্টা হইতো, ছেলে চৌধুরী সাহেবের আর মেয়ে হচ্ছে গরিব, তাহলে সেটা হচ্ছে অনুলোম হইতো। বাট এটা যেহেতু উল্টা, সেই জন্য এটা হবে প্রতিলোম। বুঝতে পারছো? এর জন্য এটা কি হবে? প্রতিলোম হবে, যেটা একটু আগে বললাম। ওকে, তারপর আসো 10 নাম্বার, যৌথ পরিবার ভাঙনের মূল কারণ কোনটি? এটা ওই যে এখানে যেটা আছে পারিবারিক অসন্তোষ থাকলেই যৌথ পরিবার ভাঙা যায় এমন না। অধিক জনসংখ্যার কারণে যৌথ পরিবারে কিন্তু অধিক জনসংখ্যা হয়। শিক্ষার প্রসার হলে যৌথ পরিবার ভাঙে না। তাইলে হচ্ছে শিল্পায়নের প্রসার, হ্যাঁ শিল্পায়নের প্রসারে কি হয়, তখন তারা গার্মেন্টসে চাকরি করার জন্য, বিভিন্ন ধরনের চাকরি বাকরি এটা সেটা করার জন্য তারা পরিবার ভেঙে কিন্তু শহরে চলে আসে, বা বিভিন্ন প্রভাব কিন্তু থাকে। এই জন্য শিল্পায়নের প্রসারের কারণে আসলে যৌথ পরিবারগুলো ভেঙে যায়। ঠিক আছে? ওকে, তারপরে আসো নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। আরমান ও মিতু দম্পতির বিবাহিত জীবন 5 বছর, তাদের কোনো সন্তান সন্ততি নেই। অন্যদিকে রেহান ও সোমা দম্পতি 2 বছর বয়সের ছেলে ও 5 বছর বয়সের মেয়ে রয়েছে। এই দম্পতি সরকারি বেসরকারি চাকরি করছে, অবসর সময় তারা দেশ বিদেশে ভ্রমণে যায়। তাহলে স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী আরমান ও মিতুর পরিবার কোন ধরনের? দেখো তো, আরমান ও মিতু হচ্ছে তাদের 5 বছর, কিন্তু তাদের কোনো সন্তান সন্ততি নাই। তাইলে স্বামী স্ত্রীর সংখ্যা অনুযায়ী একপত্নিক মানে তো বিষয়টা এরকম না, একপত্নিক না, মাতৃপ্রধানও না, নয়াবাসও না, তারা তো নতুন জায়গায় আসে নাই, একক। এটা হচ্ছে একক পরিবার। একক পরিবারে একজন পুরুষ একজন মহিলা থাকবে, তাদের সন্তান সন্ততি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এটা হচ্ছে একক পরিবার। ঠিক আছে? এটা হচ্ছে একক পরিবার। আরমান ও মিতুর পরিবারটা হচ্ছে একক পরিবার, কারণ এখানে কোনো যৌথ কিছু হয় নাই। আর রেহান ও সোমার পরিবার, তোমার ওইখানে কিন্তু অনেক তাদের ছেলে মেয়েও ছিল। তাহলে রেহান ও সোমার পরিবার সাধারণ কার্যাবলীর মধ্যে প্রাধান্য পেয়েছে দেখো জৈবিক অর্থনৈতিক, হ্যাঁ জৈবিক আছে, ছেলে মেয়ে আছে জৈবিক, এবং অর্থনৈতিক, তারা বিদেশে ভ্রমণ করতেছে, অর্থনৈতিক ব্যাপার অবশ্যই আছে। এবং যেহেতু বিদেশে ভ্রমণ করে, তাই বিনোদনমূলক ও মনস্তাত্ত্বিক এটাও হয়। রাজনৈতিক স্বার্থসেবামূলক না, এখানে রাজনৈতিক কোনো কিছু আসবে না। যেহেতু জৈবিক, তাদের মধ্যে সম্পর্ক, তাদের মধ্যে মিলনের ফলে বাচ্চা হয়েছে, এই জন্য জৈবিক আছে। এবং অর্থনৈতিক, তারা যে সংসার করতেছে অবশ্যই অর্থনৈতিক একটা ব্যাপার আছে, এবং তারা চাকরি করে। আর বিনোদনমূলক বলছে কারণ তারা বিদেশে ঘুরতে যায়, এই জন্য বিনোদনমূলক। তাহলে রাজনৈতিক হবে না, 1 ও 2, তাহলে এ হবে। ঠিক আছে? ওকে ভাইয়া, জৈবিকের আসল মানে কি? জৈবিক মানে ফিজিক্যাল, মানে তোমার শারীরিক যেটা, সেটাই বুঝাচ্ছে। জৈব আমরা বলি না, এটা আমাদের জৈব চাহিদা, হ্যাঁ, যেমন আমাদের খাবার খাওয়া, তারপর হচ্ছে তোমার কি বলে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, তারপর হচ্ছে যৌন কামনা, তারপর হচ্ছে তোমার এই যে জৈবিক চাহিদা, যেগুলো আসলে আমাদেরকে আসলে কাটাইতে হয়, ফিজিক্যাল, যেগুলা শরীরের সাথে সম্পর্কিত, এগুলাই আসলে জৈবিক। ঠিক আছে? এগুলাই আসলে জৈবিক। তারপর আসো, নাফিসা বাড়িতে মেহমান এলে তাদের সালাম দেয় এবং শুভেচ্ছা বিনিময় করে। নাফিসার স্বভাবে ফুটে উঠেছে কোনটি?
সামাজিক পরিবর্তন, সামাজিক স্থিতিশীলতা, আইনের শাসন, সামাজিক মূল্যবোধ। যেহেতু বাসায় মেহমান আসলে সে সালাম দেয় এবং শুভেচ্ছা বিনিময় করে, তাই এখানে সামাজিক পরিবর্তনের কিছু নাই, সামাজিক স্থিতিশীলতারও কিছু নাই, সবসময় এটা স্থিতিশীল থাকবে এমন না, এখানে আইনের তো কিছুই নাই, তাহলে এটা হবে সামাজিক মূল্যবোধ। কারণ মূল্যবোধ কিভাবে প্রকাশ পায়? মূল্যবোধ প্রকাশ পায় আচরণের মাধ্যমে। মূল্যবোধের নির্ধারক হচ্ছে আচরণ, আর এই যে সালাম দেয় এটা হচ্ছে শুভেচ্ছা বিনিময় করে, এটা আচরণ। এই আচরণটা দেখি মূল্যবোধ বোঝা যায়। ঠিক আছে, ওকে। তারপরে দেখো 14 নাম্বার, কোনটি সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম? একটু আগে আমি বলছি যে কোনটি সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, সেটা হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। বুঝতে পারছো? একটু আগে বললাম না, পরিবার হচ্ছে সবচেয়ে সামাজিকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম। ওকে, তারপর আসো 15 নাম্বার, বহুপতি পরিবার প্রথা রয়েছে কোথায়? বহুপতি, পতি মানে কি? পতি, পতি মানে হচ্ছে জামাই, পতি মানে হচ্ছে জামাই বা হাজব্যান্ড বা হাবি। ঠিক আছে, তো এই যে জামাই, বহুপতি মানে অনেকগুলা জামাই। কোন মহিলা অনেকগুলা জামাই রাখতে পারে? একজন মহিলা। নর্মালি আমরা বাংলাদেশে কি দেখি? নর্মালি আমরা বাংলাদেশে দেখি বহুপত্নী। পত্নী মানে হচ্ছে স্ত্রী, মানে একজন ব্যক্তি 2, 3, 4টা পর্যন্ত স্ত্রী থাকে, এটা আমরা নর্মালি বাংলাদেশে দেখি। কিন্তু বাংলাদেশে কিন্তু বহুপতি দেখি না, তাই না? আমরা একটা মহিলার 2টা হাজব্যান্ড এমন দেখছো? হ্যাঁ, একটা হচ্ছে ডিভোর্সের পর আর একটা বিয়ে করে, সেটা ঠিক আছে, কিন্তু একসাথে 2, 3, 4টা হাজব্যান্ড এমন দেখছো? দেখো না অ্যাকচুয়ালি। তাহলে এটা কি হবে? তিব্বত, আফ্রিকা, তারপর হচ্ছে মালগড়, ভারত। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আফ্রিকায় এরকম খুব বেশি দেখা যায় না, আছে কিছু কিছু জায়গায় আছে, তবে এখানে অ্যান্সার হিসেবে কি রাখছে? সি রাখছে। দ্যাট মিনস তারা তিব্বত এবং মালাগড় এই 2টা রাখছে। হ্যাঁ, আফ্রিকা তারা হচ্ছে ওইভাবে রাখে নাই। যাই হোক, আফ্রিকার বেশিরভাগ জায়গায় কিন্তু আসলে এই ব্যবস্থা নাই, তো সেই ক্ষেত্রে আমরা 1 ও 3 অ্যান্সার দেবো। ঠিক আছে, ওকে। তারপর আসো 16 নাম্বার, অনু পরিবার কয় পুরুষে আবদ্ধ? অনু পরিবার মানে হচ্ছে তোমার ছোট পরিবার, তাহলে ছোট পরিবার হচ্ছে 2 পুরুষে আবদ্ধ, বাবা তারপর হচ্ছে ছেলে, অনু পরিবার বলা যায়। যৌথ পরিবারে তোমার বাবা থাকবে, ছেলে থাকবে, ভাই থাকবে, তারপর হচ্ছে তার বাবাও থাকতে পারে, মানে এটা মনে করো যে হচ্ছে একজন বাবা, বাবার 3 ছেলে, 3 ছেলের আবার মনে করো যে প্রত্যেকের 2টা করে ছেলে মেয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে যৌথ পরিবার, এটা হচ্ছে অনু পরিবার, 2 পরিবার। আর এক পরিবার হচ্ছে একক, এক পরিবার হচ্ছে একক, একক, অনু, যৌথ, এই 3 ভাগে পরিবারকে নর্মালি ভাগ করা হয়। ঠিক আছে ভাইয়া, কোশ্চেনের নাম্বার দেখা যাচ্ছে না কেন? এই যে 16 নাম্বার। ওকে, তারপর আসো 17 নাম্বার, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত? অনুলোম বিবাহ তোমার নর্মালি কিভাবে? অনুলোম বিবাহ আমি বলছিলাম না, মেয়ে হচ্ছে উঁচু পরিবার, ফিমেল, ফিমেল কি উঁচু, সরি ফিমেল হচ্ছে নিচু পরিবার, ফিমেল হচ্ছে কি, ফিমেল হচ্ছে নিচু পরিবার, আর পুরুষ হচ্ছে উঁচু পরিবার, উঁচু পরিবার। তাহলে এটা এটা নর্মালি কিভাবে হিসাব করা হয়? এটা তোমার বহির্গোত্র, অন্তর্গোত্রে নর্মালি এমন ধরা হয় না, এটা বহির্গোত্রে ধরা হয়। মানে বহির্গোত্র মানে নিজের গোত্রের বাইরে। কেউ মনে করো খান বংশ, আরেকজন চৌধুরী বংশ, তখন খান বংশের মেয়ে আর চৌধুরী বংশের ছেলে, তাদের মধ্যে বিয়ে হইলো, এটা বহির্গোত্র হয়। ঠিক আছে, মানে একটা গোত্রের বাইরে গিয়ে আরেকটা গোত্র, নিজের গোত্রদের মধ্যে কখনোই এরকম হয় না নর্মালি। মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা কাদের মধ্যে? এটা আমরা জানি, এটা খাসিয়া এবং গারোদের মধ্যে আছে, খাসিয়া এবং গারোদের মধ্যে আছে। মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থা খাসিয়া এবং গারোদের মধ্যে আছে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, ওকে। তারপর আসে 19 নাম্বার, এখানে কি আছে দেখো, সাতক্ষীরার ছেলে মামুন নারায়ণগঞ্জের মেয়ে লিমাকে বিয়ে করে জামালপুরে স্থায়ীভাবে বসবাস করেন। হ্যাঁ, একমাত্র মেয়ে তনিমাকে নিয়ে তাদের সুখের সংসার শেষ করব। হ্যাঁ হ্যাঁ, তো আচ্ছা, তাহলে দেখো মামুন লিমার পরিবার মূলত কোন ধরনের পরিবার? তাহলে দেখো আদর্শ পরিবার। দেখো কি বলছে, সাতক্ষীরার ছেলে মামুন তারা জামালপুরে বসবাস করে, কোনো সমস্যা নাই, একমাত্র মেয়ে তনিমাকে নিয়ে তাদের সুখের সংসার। তাহলে সুখের সংসার যেহেতু বলছে, তার মানে এটা আদর্শ পরিবার হবে। আবার এটা মৌল সংগঠনও হয়,
মৌল সংগঠন এবং গোষ্ঠী জীবনের প্রথম ধাপ, কারণ তারা মাত্র বিয়ে করছে, তাদের একটা মেয়ে হয়েছে, তার মানে তারা গোষ্ঠীতে মাত্র ঢুকছে। ঠিক আছে, এই জন্য এটা গোষ্ঠী জীবনের প্রথম ধাপ, মৌল সংগঠন তিনটাই হবে। ঠিক আছে, এবং সর্বশেষ প্রশ্ন আজকে আমরা সলভ করব। জনাব রহিম তার স্ত্রী, দেখো এটা হচ্ছে জনাব রহিম, তিনি তার স্ত্রী এবং তার সন্তান, তারপর হচ্ছে তার আবার বাবা মা, তার আবার দাদা নানি দাদি সহ একত্রে বসবাস করে। তার পরিবারের রূপ হলো কি পরিবার? দেখো আমি একটু আগে কি বলছিলাম যে দুই পরিবারের বেশি যেই পরিবার, মানে দুই পুরুষের থেকে বেশি যেই পরিবার সেটাকে যৌথ পরিবার বলে। তাইলে এইটা হচ্ছে রহিম, রহিমের বাবা মা, তারপর হচ্ছে আবার বাবা মার তা আবার রহিমের দাদা দাদু, আবার রহিমের ছেলে, তার মানে চার পরিবার। কয়টা পরিবার? চার পুরুষের পরিবার। তাহলে এইটা হচ্ছে তোমার যৌথ পরিবার, এটা হচ্ছে যৌথ পরিবার। অনুপরিবারে নর্মালি দুইজন হয়। আর বর্ধিত পরিবারের সাথে চাচা চাচি, নানা চাচা চাচিও থাকে, তারপর হচ্ছে চাচাতো ভাই বোন যারা আছে, জ্যাঠাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এরাও থাকে বর্ধিত পরিবারে। ঠিক আছে, এটা হচ্ছে ওই পরিবার। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে এখানে শেষ করতেছি। 20টা এমসিকিউ সলভ করালাম। তোমরা যারা ক্লাস করতে পারো নাই, তোমরা হচ্ছে পিডিএফ দেখে বাকি ক্লাসটা করে নিও। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মধ্যে এখানেই ক্লাসটা শেষ করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।